প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমরা নতুন একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে পিএইচপি এর উপরে। তো আমরা জানি পিএইচপি একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং পূর্বে এটির নাম ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, যেটাকে আমরা এভাবে বলতে পারি যে পিএইচপির ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল হোম পেজ, কিন্তু বর্তমানে এটির নাম হচ্ছে হাইপারটেক্সট প্রিপ্রসেসর। ড্যানিশ কানাডিয়ান প্রোগ্রামার রাসমাস লেডর্ফ এটি সৃষ্টি করেন এবং 1995 সালেই এটিকে উন্মুক্ত করে দেন ফ্রিতে সবার উদ্দেশ্যে। তো আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, যেহেতু পিএইচপি রান করার জন্য সার্ভারের প্রয়োজন, সেহেতু আমাদের একটা সার্ভার দরকার। তো আমরা সহজের জন্য যেটা করতে পারি, লোকাল সার্ভার ইউজ করতে পারি। লোকাল সার্ভারের ভেতরে অ্যাপাচি মাইস্কিউএল দুটাই থাকে, আরও অনেক কিছু থাকে। তো সেজন্য আমরা হচ্ছে উল্লেখযোগ্য যে সকল লোকাল সার্ভার আছে তার ভিতর থেকে যে কোনো একটা ইউজ করব। যেমন আমি ইউজ করি লারাভেলের জন্য লারাগন, কারণ ওইটা থেকে আমি ভালো আউটপুট পাই। আর এর পাশাপাশি জ্যাম্প আছে, ওয়াম্প আছে, তারপর হচ্ছে ফ্লাই হুইলের লোকাল আছে। তো যে কোনো একটা ইউজ করা যেতে পারে, আপনাদের যার যেটার পছন্দ সেটি ইউজ করতে পারেন। ওকে, তো চলুন আমি আমার কম্পিউটার থেকে যে লারাগন সফটওয়্যারটা আছে সেটাকে ওপেন করলাম। ওপেন করে এখান থেকে হচ্ছে অ্যাপাচি এবং মাইস্কিউএল এই দুটাকে রান করলাম। রান করে এটাকে হচ্ছে আবার একটু মিনিমাইজ করে রাখছি। এই অ্যাপাচি রান করার পর আমরা আমাদের কম্পিউটারের সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে আমরা এই যে লোকাল সার্ভারগুলো আছে সেই লোকাল সার্ভারের নামে একটা ফোল্ডার পাবো। এখানে যেমন লারাগন আছে, আপনারা জ্যাম্প ইউজ করলে জ্যাম্প পাবেন, ওয়াম্প ইউজ করলে ওয়াম্প পাবেন, এরকম যে লোকাল সার্ভার ইউজ করেন সেটা এখানে পাবেন। তো আমরা এখানে লারাগনের ভেতরে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি www নামে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, আমরা এর ভেতরে প্রজেক্ট ক্রিয়েট করব। তো সেই জন্য আমি হচ্ছে এখানে পিএইচপি নামে একটা প্রজেক্ট বা ফোল্ডার ক্রিয়েট করলাম। তো এই পিএইচপিটাই হচ্ছে ডোমেইনের মতো কাজ করবে। ওকে, তো আরেকটু এক্সপ্যান্ডলি বলি, যেমন দেখা যাচ্ছে যে যদি আপনারা জ্যাম্প ইউজ করেন তাহলে যেটা হবে, এই জ্যাম্প ফোল্ডারের ভেতরে যাওয়ার পরে htdocs বলে একটা ফোল্ডার পাবেন। এখানে যেমন www জ্যাম্পের ক্ষেত্রে htdocs। আবার ওয়াম্প যদি ইউজ করেন তাহলে তার ভেতরে গিয়ে আবার www পাবেন। ওকে, তো আশা করি আপনারা এই ব্যাপারটা ভালো করে বুঝবেন। এখন আমরা যেটা করব, আমাদের এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে গিয়ে আমরা পিএইচপি ফাইল ক্রিয়েট করব। তো পিএইচপি ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে আসলাম। এভাবে তৈরি করা যায়, অথবা হচ্ছে কোড এডিটর ওপেন করে তার ভেতরে তৈরি করা যায়। যে কোনো কিছু আপনারা করে ফেলতে পারেন। তো আমি এখানে নাম দিলাম হচ্ছে index.php। ইন্ডেক্স নাম দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন এটাকে ভিজিট করব, যখন আমরা এটাকে রান করব, তখন আমাদের এই ফাইল নেমটা অতিরিক্ত দেওয়া লাগে না। ইন্ডেক্স ফাইলটাকে অটোমেটিক্যালি রান করায়, কিন্তু ইন্ডেক্স ব্যতীত অন্য কোনো নাম দিলে সেটা কিন্তু আর অটোমেটিক্যালি রান করে না, সেটার নামও লিখে দিতে হয় এক্সটেনশন সহ। এই জন্য আমরা এখানে প্রাথমিকভাবে ইন্ডেক্স নাম দিয়েছি। এখন আমরা এই ফোল্ডারটিকে আমাদের কোড এডিটরে ওপেন করতে পারি, cmd কোড স্পেস ডট এন্টার, এভাবে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স। তো এখানে আমরা এখন পিএইচপি কোড লিখতে পারি। তো পিএইচপি কোড আমরা এখানে কিভাবে লিখব, তো আমরা একটু বড় করে নিলাম। বড় করার পর এখানে হচ্ছে আমরা পিএইচপি সিনট্যাক্স লিখব। প্রথমে হচ্ছে লেস দেন, তারপর প্রশ্নবোধক, এরপর পিএইচপি, তারপর নিচে গিয়ে আমরা এর যে এন্ডিং ট্যাগ আছে সেটা এখানে লিখে দিলাম। তো এই পিএইচপি ফাইলে যখন আমরা লিখছি তখন এই নিচের এন্ডিং ট্যাগটা না দিলেও হয়, কিন্তু এইচটিএমএল ফাইলের ভেতরে যখন আমরা লিখব তখন কিন্তু স্টার্টিং এন্ডিং দুটোই লিখতে হয়। তো এখন আমরা এটাকে এখান থেকে মুছে দিয়ে একটু দেখি কাজ করে কিনা। তো এখানে এসে আমরা যে কোনো একটা টেক্সট আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে প্রিন্ট করতে পারি। তো টেক্সট বা যে কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা একো ফাংশন ইউজ করতে পারি, আরও অনেক ফাংশন আছে, প্রিন্ট ফাংশন আছে। তো একো ইউজ করছি আমরা প্রাথমিকভাবে, পরবর্তীতে আমরা আরও কিছু দেখব। তো এখানে এসে আমরা একটা টেক্সট জেনারেট করতে পারি, হাই ফিউচার ডেভেলপার। এভাবে আমি একটা টেক্সট এখানে লিখলাম।
লেখার পর এটাকে আমরা যেটা করতে পারি ব্রাউজারে রান করতে পারি, অথবা হচ্ছে যে কোনো কমান্ড লাইন ইন্টারফেসেও আমরা এটাকে রান করতে পারি। তো আজকে আমি যেহেতু ব্রাউজার ইউজ করছি, ব্রাউজারে লোকাল হোস্ট লিখে, যে কোনো ব্রাউজারে লোকাল হোস্ট লিখে তারপর আপনার প্রজেক্ট ফোল্ডারের নাম লিখতে হবে। আমাদের প্রজেক্ট ফোল্ডারের নাম হচ্ছে পিএইচপি, সেটা আমরা এখানে লিখলাম। তো প্রজেক্ট ফোল্ডার কোনটা? আমরা লারাগন ফোল্ডারের ভেতরে www ডিরেক্টরির ভেতরে যে প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছি সেটা। তো এখানে খেয়াল করে দেখুন আমাদের ওই লেখাটা চলে আসছে, এই যে হাই ফিউচার ডেভেলপার্স, এভাবে একটা লেখা চলে আসছে। তো এরপর আমরা কি করতে পারি, এখানে আমরা আরও একটা টেক্সট জেনারেট করতে পারি। যেমন এই জায়গায় আমরা আরও একটা টেক্সট লিখলাম, হাই বাংলাদেশ, এভাবে লেখা যেতে পারে। তো এভাবে লেখার পর আমরা এটাকে হচ্ছে আবার এখানে আসছি, আসার পর এখানে প্রিন্ট করলাম, দেখলাম এভাবে হাই বাংলাদেশ লেখাটা চলে আসছে। তো আমরা যেহেতু ব্রাউজারে আউটপুট দেখছি, ব্রাউজারে আউটপুট দেখার ক্ষেত্রে আমরা লাইন ব্রেক করতে পারি, সেটা হচ্ছে HTML এর ব্রেক ট্যাগ দিয়ে আমরা এটা করতে পারি। তো এখানে একটা ব্রেক ট্যাগ দিলাম, দিয়ে আমরা এখানে এসে রিলোড দিলে দেখতে পাচ্ছি এটা আমাদের নিচে চলে আসছে। কিন্তু আমরা যদি এটা কমান্ড লাইন ইন্টারফেসে যদি আমরা এভাবে লাইন ব্রেক দিতে যেতাম, তাহলে আমাদের কিন্তু দুইটা জিনিস ইউজ করতে হতো। একটা হচ্ছে এভাবে হচ্ছে \n দিয়ে আমরা লাইন ব্রেক করতাম, আর একটা হচ্ছে ওই যে পিএইচপি এন্ড অফ লাইন এভাবে একটা আছে ওইটা দিয়ে করতাম। তো এখন যেটা করছি আমরা এখানে যেহেতু করব, সো ব্রেক ট্যাগ দিয়ে আমরা এটাকে হচ্ছে নিচে নিয়ে যাচ্ছি, এই কাজটা আমরা এখানে করলাম। ওকে, তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই কোডগুলোকে HTML ফাইলের ভেতরে রান করাবো। তো সেটার জন্য আমরা এখানে এসে মুছে দিচ্ছি, এটাকে দিয়ে আমরা এখানে HTML এর যে বেসিক কোড আছে সেটা এখানে নিচ্ছি। নেওয়ার পর তারপর এখানে ডকুমেন্টের ভেতরে আমরা লিখলাম হচ্ছে পিএইচপি, লিখে আমরা চলে যাচ্ছি নিচে বডির ভেতরে, বডির ভেতরে এসে এখানে হচ্ছে আমরা পিএইচপি লেখা শুরু করব এই বডির ভেতরে। তো এখানে আসলাম, এসে আমরা আমাদের যে পিএইচপি যে শুরু শেষ আছে সেটা আমরা এখানে লিখলাম লেস দ্যান প্রশ্নবোধক পিএইচপি, আবার এখানে প্রশ্নবোধক গ্রেটার দ্যান, এভাবে। তো যেহেতু HTML ফাইলের ভেতরে লিখছি সেহেতু আমাদের শুরু শেষ দুটাই লিখতে হবে। তো সেই অনুযায়ী আমরা এখানে লিখলাম, লিখে আমরা এখানেও সেম ভাবে আমাদের যে কোনো কিছু আউটপুট আমরা দেখাতে পারি। একটু আগে আমরা যে আউটপুটটা দেখেছি সেটাও কিন্তু এখানে আমরা আবার দেখতে পারি। তো হাই ফিউচার ডেভেলপার, এভাবে আমরা একটা টেক্সট এখানেও দিয়ে দিলাম, দিয়ে সেভ দিচ্ছি, লাইন শেষে সেমিকোলন দিচ্ছি, দিয়ে আমরা এখানে আসছি, এসে আবার রিলোড দিলাম, দিয়ে দেখতে পাচ্ছি এরকম। তো এখানে আমরা যেটা করতে পারি, যেহেতু আমরা আরো অনেক কোড করব, আমাদের এগুলো দেখতে ছোট মনে হচ্ছে, তো আমরা এই জায়গায় এসে বডিতে একটা স্টাইল দিয়ে দিতে পারি, style স্টাইল অ্যাট্রিবিউট, এর ভেতরে বললাম হচ্ছে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজটা এখান থেকে হচ্ছে একটু বৃদ্ধি করব। তো কত করতে পারি, দেখা যাচ্ছে যে 40 পিক্সেল করে দিলাম, যাতে করে আমরা এটা একটু ভালো করে দেখতে পারি। আর এটার পরে আমরা মার্জিন লেফট করতে পারি, মার্জিন লেফট, এখান থেকে আমরা 100 পিক্সেল মার্জিন লেফট করতে পারি। এভাবে আসলাম, এসে এখানে রিলোড দিলে দেখতে পাচ্ছি হাই ফিউচার ডেভেলপার্স। তো এখন এটা আমাদের জন্য দেখতে একটু ভালো লাগছে, আমরা একটু ভালো ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আবার এখানে আপনারা বুঝতে মানে বুঝবেন যে আমি এখানে ফন্ট সাইজটা বৃদ্ধি করছি ইচ্ছা করে, এটা ব্রাউজারের ফন্ট সাইজ না, এটা বডি ফন্ট সাইজ। আচ্ছা, তো এইবার আমরা যেটা করতে পারি, আমরা ধীরে ধীরে আমাদের পিএইচপিতে চলে যেতে পারি। তো আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে কিভাবে পিএইচপিতে যে কোনো কিছু প্রিন্ট করা যায়, HTML এর ভেতরে কিভাবে পিএইচপি কোড লিখতে হয়, এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। আচ্ছা, আরেকটা শর্ট হ্যান্ড পিএইচপি ট্যাগ আছে, যেমন এই পিএইচপিটা লেখা লাগে না, তো এই প্র্যাকটিসটা কেউ করবেন না, কারণ হচ্ছে যে কেমন সেটা, এটা হচ্ছে এই যে এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। তো এইটা কিছু কিছু ব্রাউজারে কাজ করে না, এই জন্য আমরা এই শর্ট হ্যান্ড পিএইচপি সিনট্যাক্স ইউজ করব না ইনশাল্লাহ। ওকে, এই জন্য আমরা এভাবে দিলাম। আচ্ছা, আমাদের পিএইচপির ভেতরে এসে এই জায়গায় আমরা পরবর্তী আমাদের কাজ হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি, যার ভেতরে ভ্যালু রাখা হয়, সহজ ভাষায় আমরা বলতে পারি
ভেরিয়েবল যার ভেতরে ভ্যালু রাখা হয়। তো ভেরিয়েবল একটা পাত্রের মতো কাজ করে, তার মানে একটা স্টোরেজ। ভেরিয়েবল হচ্ছে একটা স্টোরেজ যার ভেতরে বিভিন্ন টাইপের ভ্যালু বা বিভিন্ন টাইপের ডেটা স্টোর করা হয়। তো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে ভেরিয়েবল। আর ভেরিয়েবলের মেইন কারণ হচ্ছে যে এটা রান করার সময় এর ভ্যালু চেঞ্জ হয়, রান টাইমে এর ভ্যালু চেঞ্জ হয়। যেহেতু ভ্যালুটা বিভিন্ন পরিবেশের উপরে ভ্যারি করে, তাই এর নাম হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, তো আমরা যেটা করতে পারি, আমরা ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় সেইটা আমরা একটু দেখব। তো ভ্যারিয়েবল লেখার প্রথমে ডলার সাইন দিতে হয়, আর এর পরবর্তী যে ক্যারেক্টারটা আমরা লিখব সেটা হয় আন্ডারস্কোর, না হয় যে কোনো অ্যালফাবেট। অ্যালফাবেটের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, স্মল লেটার যে কোনো একটা দিলে হবে। তাহলে কি বলবো, প্রথমে ডলার সাইন, তার পরবর্তী ক্যারেক্টার বা তার পরবর্তী যে অক্ষর আমরা যেটা দিব সেটা হয় অ্যালফাবেট মানে ইংরেজি অক্ষর হতে হবে, না হয় আন্ডারস্কোর হতে হবে। অবশ্যই হাইফেন না, আন্ডারস্কোর। তো আমরা এমনভাবে দেওয়ার চেষ্টা করব যেন রিডেবল হয়, আমরা দেখে যেন সুন্দর করে বুঝতে পারি যে এটা কি হচ্ছে। অর্থবোধক হলে সব থেকে ভালো হয়। তো আমরা এখানে লিখলাম হচ্ছে নেম, তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে নেম থাকবে এর ভেতরে। তো আমরা সেভাবে এখানে এসে তো আমার নাম আমি এখানে লিখে দিলাম। তো এরপর এটাকে আমরা প্রিন্ট করতে পারি। তো একো লিখে আমরা এখানে এসে এই যে নেমটা, এই নেমটা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমি সরাসরি যদি লিখে দেই তবুও কাজ করবে। তো এভাবে এসে আমরা এখানে এসে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি আমাদের নামটি এখানে চলে আসছে। এই জায়গায় আমরা আরও একটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি। তো না, এখানে দেই, এখানে দিয়ে দিচ্ছি বিআর, তাহলে ওইটার পরে একটা লাইন ব্রেক পাবে। আবার এখানেও আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, পরবর্তী লাইনের জন্য। তো যাই হোক, আমরা এখন এসে রান করি। তো এই যে দেখলাম আমাদের এটা নিচে চলে আসলো। আচ্ছা, তো এই জায়গায় এসেও আমরা আমাদের ব্রেক ট্যাগটা দিয়ে দিলাম। তাহলে আমরা দেখবো এর পরবর্তী যেটা আসছে সেখানেও কি করবে, এটা হচ্ছে রান করবে। আর একটা কথা, যে এইটা এখানেও দেওয়া যায়, এই জায়গায়ও দেওয়া যায়। তো আমি দিব, আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। এখন আসি হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবলের ক্ষেত্রে কিভাবে লেখা যায় না। তো মনে করুন যে এখানে আমাদের ভেরিয়েবলটা অর্থবোধক করার জন্য একের অধিক ওয়ার্ড লিখতে হচ্ছে, অর্থবোধক করার জন্য একের অধিক ওয়ার্ড লিখতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এভাবে কল্পনা করতে পারি যে মাই নেম, এভাবে। তো এভাবে লেখার পর তারপর আমরা এখানে আমাদের সেম যে নামটা আছে সেটা আমরা এখানে লিখতে পারি। তো এই যে মাই নেম যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা একেবারে মানে অ্যাট এ গ্ল্যান্স যখন আমরা এটার দিকে তাকাই তখন কিন্তু এটাকে আমরা বুঝতে পারি না, দেখতে একটু কেমন কেমন লাগে। তারপর একটু খেয়াল দিলে আমরা দেখতে পাই, ও আচ্ছা, এখানে মাই নেম লিখছে। তো এইটা রিডেবল না, এই জন্য আমরা এই জিনিসটাকে স্কিপ করার চেষ্টা করব। স্কিপ করার চেষ্টা করে তাহলে কি হচ্ছে, বেস্ট প্র্যাকটিস বলে কিছু ব্যাপার আছে। তো সেগুলো কেমন, আমি যদি এখানে বলে দেই যে এখানে এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, পিএইচপিতে কমেন্ট করা যায়, কমেন্ট সিস্টেম আছে। সেটা কেমন, যে এখানে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এখানে যা কিছু লিখব সেটা সার্ভার বা ব্রাউজার পড়তে পারবে না। তো আমরা সেই জন্য এখানে হচ্ছে বেস্ট প্র্যাকটিস বলে একটা কমেন্ট করে দিচ্ছি, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। তো এই কমেন্টটা আমরা এখানে রাখছি যাতে করে আমাদের এই নিচের এই জিনিসগুলো ভালো করে বুঝতে পারি, এই জন্য। তো এখানে এসে আমরা বলছি যে বেস্ট প্র্যাকটিসের ভেতরে এটাকেও আমরা কমেন্টের ভেতরে রেখে দিচ্ছি, কারণ আমরা শিখছি এই জন্য। তো এভাবে আমরা রাখবো না, না রেখে আমরা এটাকে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে এভাবে লিখব। এভাবে লিখলে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের ভেতরে পড়ে। তো এইটার একটা নাম আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্নেক কেস। কি কেস? স্নেক কেস, সেটা আমরা বলে দিতে পারি। তো এই নামটা আমরা এখানে কিভাবে লিখব, একটা ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়ে এখানে এভাবে বলে দিচ্ছি যে আচ্ছা, কমেন্ট যেহেতু করা আছে তো আমরা আর না করি স্নেক কেস, এভাবে লিখে দিতে পারি। এরপরে আবার এখানে এসে আমরা আরও একটা ভেরিয়েবলের সিস্টেম লিখব, সেটাকে বলা হয় হচ্ছে মাই নেম। এই যে এই সিস্টেমে, তো এই সিস্টেমে লিখলে এটাকে আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে ক্যামেল কেস, এভাবে লিখতে পারি। এরপর
আরও একটি সিস্টেমে লেখা হয়, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে টাইটেল কেস। তো এখানে তাহলে আমরা কিভাবে লিখবো, মাই নেম, এভাবে। তো এটাকে বলা হচ্ছে টাইটেল কেস, বা এটার আরেকটা নাম আছে হচ্ছে প্যাসকেল কেস। তো আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে প্যাসকেল কেস। তো এইটা এখানে যে স্নেক কেসটা আছে, এইটা আমরা সাধারণত বেশি ব্যবহার করি থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো ভ্যারিয়েবল আমরা কিন্তু এভাবে ডিক্লেয়ার করতে পারি। আর এই জায়গায় যে কেসটা আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আমরা হচ্ছে মেথড লেখার ক্ষেত্রে ইউজ করতে পারি। আর নিচে যেটা আছে, এটাকে আমরা ক্লাস ইউজ করার ক্ষেত্রে এই কেসটা ইউজ করতে পারি। তো আমি এখানে একটু ছোট করে নোটেশন করে দিই যে আপনারা এটিও ইউজ করতে পারেন, এটিও ইউজ করতে পারেন। তবে পিএইচপি ফিগ বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনারা PSR4 নামে একটা টপিকস আছে, ওইটা হচ্ছে পড়ে নিতে পারেন। বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে PSR4 খুব ভালো কাজ করে, কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। আপনার আমার কোড যদি ইন্টারন্যাশনালি কোনো একজন কোডার এটা চেক করে, বা বাইরের দেশের কেউ যদি চেক করে, তাহলে সে বুঝতে পারবে যে ও আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোনো একটা রুলস মেনটেন করে করা হয়েছে। তার মানে সেও সুন্দর করে বুঝতে পারবে, তার কাছে মনে হবে সে নিজে কোড লিখছে এরকম। আমিও অন্য একজনের কোড লিখে আমিও বুঝতে পারবো, ও আচ্ছা আমিও তো এইভাবে করি। তো সবার কোড মিলে যাবে। সো এটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে। তো এই হচ্ছে আমাদের ক্যামেল কেজের ক্ষেত্রে আপনারা ভেরিয়েবলেও লিখতে পারেন। তবে ফাংশনের ক্ষেত্রে, মানে হচ্ছে মেথড বলি যেটাকে আমরা, তো মেথডের ক্ষেত্রে হচ্ছে এটা মাস্ট এভাবে করবেন। আর অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমরা অনেকে জানি যে ক্লাস বলে একটা টপিকস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে দেখবেন ক্লাস আছে। তো সেক্ষেত্রে সেই ক্লাস লেখার ক্ষেত্রে এই প্যাসকেল কেস বা টাইটেল কেসগুলো ইউজ করা হয়। এই তো এখানে হচ্ছে আমরা এভাবে লিখে দিই যে ভ্যারিয়েবল অর ফাংশন, যেটাই হোক লেখা যেতে পারে। ওকে, তো আমরা এটাকে একটু এভাবে করি, তাহলে ভালো হয়। সাইড বারটাকে আমরা একটু কি করলাম, ক্লোজ করে ফেললাম আর কি। আচ্ছা, তো এভাবে হচ্ছে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস এভাবে আমরা করতে পারি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, যে ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি। যেমন কিভাবে চেঞ্জ করতে পারি, যে এখানে দেখা আছে হচ্ছে যে নেম, তো এইটার মান যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে পরবর্তী লাইনে কিন্তু সেই যেটা চেঞ্জ করছি সেটাই কিন্তু কাজ করবে। যেমন আমি এখানে এসে এইটাকে হচ্ছে কপি করে নিচে নিয়ে গেলাম, নিচে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে আমি এই নামটাকে এখান থেকে শুধু এইটুকু রাখলাম, রেখে আমরা ব্রাউজারে যাচ্ছি, কি রিলোড দিলাম, রিলোডে দেখলাম যে এই যে লাস্টে কিন্তু আমাদের এইটা রান করছে। তো প্রথমে এটা রান করলো, তারপর এটা রান করলো, তারপর এটা রান করলো। খেয়াল করে দেখুন ভেরিয়েবল কিন্তু সেম, এই যে নেম, নেম, এখানেও নেম, এখানেও নেম, ভেরিয়েবল কিন্তু সেম। তাহলে এই যে যখন এখানে এই ভেরিয়েবলটা ছিল, তখন এর ভ্যালু ছিল এটা, বাট কিছুক্ষণ পরে যখন এই ভেরিয়েবলের ভেতরের ভ্যালু যখন আবার চেঞ্জ করলাম, তখন কিন্তু এর ভ্যালু হয়ে গেল এই চেঞ্জ করার পর যেটা সেটা। তার মানে কি হলো, খেয়াল করে দেখুন তো, এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেল, আমরা চেঞ্জ করতে পারছি। সো রান টাইমের ভেতরে, কোডিংয়ের ভেতরে যদি কোথাও ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয় বা চেঞ্জ হওয়ার কোনো একটা পরিবেশ ক্রিয়েট হয়, সেক্ষেত্রে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়। তো এটা হচ্ছে ভেরিয়েবলের মেইন মেইন একেবারে একটা কাজ বা অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা, তো এরপর আমরা যেটা করতে পারি, আমরা চলে যেতে পারি হচ্ছে ভ্যারিয়েবল, এখানে আমরা হচ্ছে একটা কমেন্ট করে দিতে পারি যে এভাবে ভ্যারিয়েবল, এভাবে। আচ্ছা, এই নিচে এসে আমরা এখন শিখব হচ্ছে কনস্ট্যান্ট। কি শিখব? কনস্ট্যান্ট। তো সেই জন্য আমরা এখানে কমেন্ট করে লিখে দিতে পারি কনস্ট্যান্ট। থেকে আমরা নিচে আসলাম, নিচে এসে এখানে আমরা কনস্ট্যান্ট শিখব। তো কনস্ট্যান্ট কি জিনিস, কেন ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা আমরা একটু দেখব। কনস্ট্যান্ট হচ্ছে যার ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয় না, রান টাইমে যার ভ্যালু চেঞ্জ করার প্রয়োজন হয় না। তার মানে অ্যাপ্লিকেশান যখন রান করে তখন
এর ভ্যালু পরিবর্তন হয় না। আচ্ছা, কোন ক্ষেত্রে? দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম কখনো পরিবর্তন হয় না, ম্যাথমেটিক্যাল কিছু ভ্যালু আছে যেমন পায়ের মান, এই জিনিসগুলো কখনো চেঞ্জ হয় না। তো আপনারা যখন এমন কোনো কিছু একটা পাবেন যেটা ওই রান করার ক্ষেত্রে পরিবর্তন হয় না, সেইটাকে হচ্ছে আমরা কনস্ট্যান্ট হিসেবে লিখতে পারি। যেমন কনস্ট্যান্ট যেটাকে ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিফাইন বলে একটা কিওয়ার্ড লিখতে হয়। তো এইটা আমরা আর একটু বলি যে আমরা যখন ভেরিয়েবল লিখব তখন আমরা পিএইচপির কোনো কিওয়ার্ড এখানে লিখতে পারবো না। তার মানে আমরা যদি এভাবে বলি যে কি কি জিনিস আমরা এখানে উম, লিখতে পারবো না, সেটা একটু বলি। দেখা যাচ্ছে ভেরিয়েবল হিসেবে আমরা এভাবে লিখতে পারবো না যে প্রথমেই দেখা যাচ্ছে যে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না। তারপর হচ্ছে আমরা আবার লিখলাম এখানে এসে, তারপর আমরা বলতে পারি যে ইফ বলে পিএইচপির একটা কিওয়ার্ড আছে, এগুলো আমরা এখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে? তাহলে কি বললাম যে প্রথমে নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, তারপর পিএইচপি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কিওয়ার্ডগুলো আছে, রিজার্ভ কিওয়ার্ড বলা হয়, যেগুলো রিজার্ভ করে রাখা আছে, ওই জিনিসগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে দিতে পারবো না। তো এটাও হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে আর কি, তাহলে আমাদের এররগুলো কম আসবে। আচ্ছা, কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টকে আমরা এখন এখানে ডিফাইন করব। তো সেই জন্য আমরা এখানে লিখছি ডিফাইন, লিখে আমরা এভাবে হচ্ছে একটা ফাংশন লিখলাম যেটাকে বলা হয় বিল্ড ইন ফাংশন। আর এই কনস্ট্যান্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কনস্ট্যান্টের নাম লিখতে হয়, সেটা কেমন, আমি ইন জেনারেল ফরম্যাটে লিখছি। তো কনস্ট্যান্টের নাম সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়, যেমন আমি এখানে লিখলাম কনস্ট্যান্ট নেম, এভাবে লিখলাম। তারপর একটা কমা দিব, কমা দিয়ে এই কনস্ট্যান্টের ভ্যালু এখানে লিখতে হয়। তো ভ্যালু সেটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, এই জিনিসটা আমরা একটু পরে দেখবো যে স্ট্রিং কি নাম্বার কি ডেটা টাইপ যখন শিখবো তখন আমরা বুঝবো। শুধু এইটুকু বলবো যে এখানে কনস্ট্যান্ট নেম দিচ্ছি এবং সেই কনস্ট্যান্টের তো একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা এখানে লিখে দিতে পারি। যেমন আমরা এই কনস্ট্যান্টের ভ্যালু দিচ্ছি 23 এভাবে। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট নেম, আর এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্টের ভ্যালু। ইন জেনারেল ফরম্যাটে এভাবে লেখা হয়। তো আমরা যদি এমন কিছু করি, ইন জেনারেলে না গিয়ে আমরা যদি রিয়েল লাইফের কিছু একটা এখানে লেখার চেষ্টা করি, সে আমরা এখানে লিখলাম হচ্ছে পাই। ঠিক আছে? পিআই, পাই। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা টার্ম, যেটাকে আমরা অনেকেই জানি, চিনি। এর ভ্যালু হচ্ছে 3.416, এইভাবে কিছু একটা, এরপরে আরও চেঞ্জ হতে পারে, এর ভ্যালু কিন্তু শেষ হয় না, যেটাকে আমরা বলি 22/7। ওকে, তো এখন এটাকে আমরা কি করতে পারি, আমরা তো পাইকে ডিফাইন করে ফেললাম বা রেজিস্ট্রেশন করে ফেললাম, এখন এটাকে আমরা ব্রাউজারে দেখতে পারি। তো ব্রাউজারে দেখার জন্য আমরা এখানে লিখলাম একো, তারপর হচ্ছে পাই, এভাবে আমরা এটাকে দেখলাম। দেখার পর এখন যদি আমরা রান করি তাহলে আমরা অবশ্যই পায়ের ভ্যালুটা দেখতে পাবো। তবে আমরা এখানে যেটা করতে পারি, এই জায়গায় আমরা নিউ লাইন রাখতে পারি। তো যাই হোক, এভাবে লিখলাম, এই যে পায়ের ভ্যালুটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা নিচে কেন আসলো, এই যে এখানে আমরা হচ্ছে ব্রেক দিয়েছি যার কারণে ওইটা নিচে আসছে। তো আমরা এখানেও ব্রেক দিয়ে দিতে পারি। আর একটা ব্যাপার, আমরা এই ভেরিয়েবলগুলো ডাবল কোটেশনের ভেতরে লিখতে পারি। ডাবল কোটেশনের ভেতরে কিভাবে লিখি, দেখা যাচ্ছে যে আমরা এই ভেরিয়েবলটা ডাবল কোটেশনের ভেতরে যদি লিখতাম, সেক্ষেত্রে আমরা এই ব্রেক ট্যাগটা এখানেও দিয়ে দিতে পারতাম। ওকে, তো আমরা যদি এখানে একটা ব্রেক দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এই জায়গায় এটাকে হচ্ছে এভাবে ডাবল কোটেশনের ভেতরে লিখে তারপর হচ্ছে আমরা এটাকে কি করতে পারি, এর ভেতরে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। সরি, আমরা এটাকে হচ্ছে এভাবে ব্রেক ট্যাগ দিলাম, দিয়ে এর পরবর্তী কোনো কিছু আমরা যদি আবার চাই তাহলে সেটা করতে পারি। আমরা একটু টেস্ট করছি, দেখি এটা হয় কিনা। পেস্ট করলাম, পেস্ট করে তারপর হচ্ছে এখানে, ও আচ্ছা, হ্যাঁ, আমরা তো আমাদের এই কনস্ট্যান্টকে দুইবার ডিফাইন করতে পারবো না, তাই না? একটু আগেই বলছি আর কি। সো আমরা একটু দেখতে চাচ্ছিলাম, বাট দেখার প্রয়োজন নেই, অন্য কোনো কিছু টেস্ট করে দেখবো আমরা। ওকে, তো কনস্ট্যান্ট আমরা সুন্দর করে এখানে দেখতে পেলাম যে কিভাবে আমরা কনস্ট্যান্টকে ডিফাইন করব, এবং কনস্ট্যান্টের নেম লেখার সময়
সব সময় ডাবল কোটেশনের ভেতরে দিতে হবে অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে দিতে হবে, কোটেশনটা দিবেন আর কি। তার পরবর্তীতে আমরা এভাবে করব। এই পাইকে কিন্তু আর চেঞ্জ করতে আমরা পারবো না। এখানে ধরেন আমি পাই লিখলাম, ভেরিয়েবলটা আবার লিখলাম, লিখে আমি এখানে বললাম 4.1 এভাবে দিয়ে দিলাম। তো এটাকে কিন্তু আমরা করতে পারবো না। এখানে এসে যখন রিলোড দিব আমরা কিন্তু এরর পাবো। তো এখানে দেখা যাচ্ছে পার্স এরর আসছে। হ্যাঁ, তো পার্স এরর কেন পাচ্ছে? যে এখানে বলছে সিনট্যাক্স এরর, তার মানে আমরা কিছু একটা ভুল লিখছি। আনএক্সপেক্টেড টোকেন লেখা আছে 29 লাইনে, একটা এরর আছে। তো এই 29 লাইনে আমরা এটা করছি। কেন করছি? কারণ হচ্ছে ওই যে পাইকে একবার ডিফাইন করা হয়ে গেলে আর একবার ডিফাইন করার কোনো ওয়ে নাই। এই ভ্যালুটা চেঞ্জ হয়, তবে রান টাইমে না। আমরা যদি ডেভেলপার হিসেবে চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে, আদারওয়াইজ হবে না। একা একা কোনো একটা লজিক মেনটেন করে যে চেঞ্জ হবে ব্যাপারটা এমন না, আমাদের করে দিতে হবে। তো সেই জন্য আর কি। তো এখানে যদি আমি প্রয়োজন বোধ করি যে আমাদের পায়ের মান চেঞ্জ করতে হবে, এমন একটা সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা পাইকে কনস্ট্যান্ট হিসেবে নিব না, ভ্যারিয়েবল হিসেবে নিব। এই তো। তো পায়ের মান কখনো চেঞ্জ হয় না, এই জন্য পাইকে আমরা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছিও না, কনস্ট্যান্ট হিসেবে নিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানের পারপাস, যে কোন পারপাসে আমরা হচ্ছে পাই নিব বা কনস্ট্যান্ট নিব, আর কোন পারপাসে আমরা ভ্যারিয়েবল নিব। আশা করি আপনারা বুঝছেন। আরেকটা ব্যাপার বলি, যে এক্সপ্রেশন আর একটা হচ্ছে স্টেটমেন্ট। এই এক্সপ্রেশন স্টেটমেন্টের মধ্যে অনেক সময় পার্থক্য জিজ্ঞাসা করা লাগতে পারে। তো সেই পার্থক্যটা আমাদের কিন্তু একটু এখান থেকে বুঝে নিতে হবে। যেমন এই যে নেম, এর ভেতরে কি আছে? এই ভ্যালুটা আছে। তাহলে যার ভেতরে ভ্যালু আছে সেটাকে তো আমরা ভেরিয়েবল বলি, কিন্তু এই ভ্যালুটা যেখানে থাকে বা ভ্যালুটার নামকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। যেমন আমি যদি এখানে এসে ডাটা টাইপ লেখার ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, আমরা যদি এভাবে কিছু একটা লিখি, যে এভাবে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, সেই ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা ভ্যালু রাখলাম 10, তাহলে এই সম্পূর্ণ লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট। ভালো করে বুঝতে হবে, সম্পূর্ণ লাইনটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আর এই 10, অনলি 10 যে একটা ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আবার এই এক্সটাও হচ্ছে একটা এক্সপ্রেশন, কারণ এটাও তো একটা ভ্যালু। কেন ভ্যালু? কারণ এই 10টা তো এর ভেতরে আছে। সো এটাও যেহেতু একটা ভ্যালু, তাহলে শুধুমাত্র এই 10 হচ্ছে একটা এক্সপ্রেশন, শুধুমাত্র এই ভেরিয়েবলটাও একটা এক্সপ্রেশন কারণ তার ভিতরে ভ্যালু আছে, আর এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একটা স্টেটমেন্ট। যেমন আমাদের স্টেটমেন্ট হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ হয়, তো সেমিকোলন ইউজ করলেই বোঝা যাবে যে এটা একটা কর্ম সম্পাদন করছে। সো এটা স্টেটমেন্ট। ওকে, তো আমরা এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট সম্পর্কে বুঝলাম। ওকে, এটা অনেক সময় জিজ্ঞাসা করে ভাইভাতে, তো এটা আপনারা ভালো করে একটু দেখবেন যে আসলে কোনটা এক্সপ্রেশন আর কোনটা হচ্ছে স্টেটমেন্ট। তো সাধারণত আমরা এভাবে সামনে গেলে অনেক কিছু পাবো, যে ইফ স্টেটমেন্ট বা কন্ট্রোল লুপ, যেটাকে আমরা বলি লুপ স্টেটমেন্ট, এরকম অনেক কিছু আমরা কিন্তু পাবো সামনে। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি, আমরা ডেটা টাইপে চলে যেতে পারি। তো আমি এখানে কমেন্ট করছি ডেটা টাইপস। তো কত ধরনের ডেটা টাইপ আছে? তো আমরা এখানে যেটা করতে পারি, আমরা এই জায়গায় এসে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারি। সেটা কেমন? প্রথমে এভাবে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপর স্টার দিবেন, এবং কমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন স্টার এবং ফরওয়ার্ড স্ল্যাশ, এভাবে হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট করতে হয়। তো আমরা এই মাল্টিপল লাইন কমেন্টের ভেতরে আমরা লিখতে পারি, যেমন এই ডাটা টাইপ লিখছি। ডাটা টাইপ হচ্ছে কয় প্রকার হয় সাধারণত, আমরা একটু স্পেসিফিক ভাবে, একটু ইন ডিটেলস আমরা এখানে লিখি। সেটা হচ্ছে স্কেলার ডেটা টাইপ বা স্কেলার টাইপ, এভাবে আমরা লিখতে পারি। এরপর আমরা লিখবো হচ্ছে কম্পাউন্ড টাইপ। তো এখানে এসে আমরা লিখলাম TYPES কম্পাউন্ড টাইপস। এরপর হচ্ছে স্পেশাল টাইপ, এভাবে। তো স্কেলার টাইপের ভেতরে কি কি থাকে? যে ডেটাগুলোর ভেতরে একটি মাত্র ভ্যালু থাকে সেগুলোকে সাধারণত
স্কেলার ডেটা টাইপ বলা হয়, যেমন ইন্টিজার, তারপর হচ্ছে ফ্লোট, এরকম। তো এখানে আমি লিখলাম ইন্টিজার, তারপর ফ্লোট। ফ্লোটের সাথে এখানে আমরা আবার ডাবলও লিখে দিতে পারি। ফ্লোট হচ্ছে ভগ্নাংশ, ডাবল লিখলাম। এরপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং লেখার পর তারপর হচ্ছে আমরা বুলিয়ান লিখতে পারি। তো এখানে আমরা লিখলাম হচ্ছে বুলিয়ান। আর এই টাইপগুলো, এই যে টাইপগুলো আমরা এখানে লিখলাম, এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যালু ধারণ করে বা সিঙ্গেল ভ্যালু নেয়। আর কম্পাউন্ড টাইপের ভেতরে হচ্ছে একাধিক ভ্যালু ধারণ করে, যেগুলো সেগুলোকে আমরা কম্পাউন্ড টাইপ ডেটা টাইপ বলতে পারি। তো এর ভেতরে আছে হচ্ছে অ্যারে, তারপর আছে হচ্ছে অবজেক্ট, এমন। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে স্পেশাল টাইপের ডেটা টাইপ যেগুলো, সেগুলোতে। তো আমরা এখানে এসে লিখতে পারি হচ্ছে নাল একটা ডেটা টাইপ আছে, তারপর হচ্ছে রিসোর্স, এগুলো হচ্ছে স্পেশাল টাইপের ডেটা টাইপ। তো আমি এভাবে আলাদা আলাদা করে লিখলাম, কারণ হচ্ছে অনেক সময় এগুলো জিজ্ঞাসা করতে পারে, এই জন্য হচ্ছে এভাবে লিখলাম। মেইনলি ডেটা টাইপ হচ্ছে এই যে এইগুলো, তারপর হচ্ছে এগুলো, এরপর হচ্ছে এই নাল আর রিসোর্স। তো এই ডেটা টাইপগুলো আমরা এখন এখানে একটু শর্ট শর্ট করে দেখব। তো তার জন্য আমরা এই নিচে আসলাম, নিচে এসে এখানে হচ্ছে আমরা একটু লিখব। লেখার জন্য আমরা কিভাবে হচ্ছে এই ভ্যারিয়েবলের ভেতরে বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে পারি, কারণ আমাদের তো অনেক টাইপের ডেটা নিয়ে কাজ করতে হয়, তাই না? তাহলে আমাদের ডেটা টাইপগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। তো প্রথমেই আমরা যদি একটু ইন্টিজার টাইপ নিতে চাই, তাহলে আমরা কি করব, যে কোন টাইপে আমাদের পূর্ণ সংখ্যা ইউজ করতে হয়, কখনো ভগ্নাংশ আসবে না, আমাদের ইউজের উপরে ডিপেন্ড করে আর কি। তো সে এখানে দেখা যাচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইজ বলে একটা ভেরিয়েবল নিতে পারি। তো এর ভেতরে সাধারণত ক্যালকুলেশনের ক্ষেত্রে এইজকে কেউ ভগ্নাংশ আকারে সেইভাবে লেখে না। তো আমরা এখানে লিখতে পারি, একটা এজ দিয়ে দিচ্ছি, তারপর প্রাইস, PRICE, প্রাইস। তো প্রাইসটা পূর্ণ সংখ্যাও হয়, কিন্তু ভগ্নাংশটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, কারণ সব সময় হচ্ছে আমরা এই প্রাইসটা পূর্ণ সংখ্যায় পাই না, আমরা এটা অবশ্যই অবশ্যই ভগ্নাংশে লিখব। দ্যাট মিন্স এই ডেটা টাইপের টাইপ হবে হচ্ছে ডাবল, অথবা আমরা যেটা ওইখান থেকে দেখলাম ফ্লোট। তো সেই জন্য আমরা এখান থেকে যে কোনো কিছু করে দিতে পারি, যেমন 40.43 এভাবে লিখলাম। এরপর আমরা ফ্লোট টাইপের ডাটার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। তো আমরা একটু আগে দেখেছি, যেমন মাই নেম এভাবে লেখা দেখলাম, তাই না? মাই নেম। এখানে আমরা এখানে স্ট্রিং টাইপের ডাটা, অবশ্যই স্ট্রিং লিখতে গেলে কোটেশনের ভিতরে লিখতে হবে। তো আমি এখানে লিখলাম, আর নাম লিখে দিচ্ছি, এভাবে আমি এখানে একটা স্ট্রিং টাইপ রাখছি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, এরপর স্ট্রিং টাইপের পরে আমরা ওখানে কি কি লিখছি, স্ট্রিং এর পরে আমরা দেখতে পাচ্ছি বুলিয়ান, খুব ইম্পর্টেন্ট একটা ডেটা এটা টাইপ। তো বুলিয়ানের ক্ষেত্রে এটার ভ্যালু দুইটা হয়, একটা হচ্ছে হয় ইয়েস, না হয় নো, ট্রু অথবা ফলস। বুলিয়ান টাইপের ডেটা কিন্তু প্রচুর প্রচুর ইউজ হয়, প্রচুর ইউজ হয়। তো এর আবার ভেরিয়েবল লেখার ক্ষেত্রে একটা বেস্ট প্র্যাকটিস আছে, যেহেতু ইয়েস অর নো, সেহেতু এই ভেরিয়েবলগুলোকে সাধারণত এমনভাবে লেখা হয় যেটা একটা প্রশ্ন করার মতো করে। যেমন আমরা এখানে লিখলাম যে ইজ অ্যাডমিন, ইনি কি অ্যাডমিন, এভাবে আমরা একটা প্রশ্ন করলে তাহলে এখানে কি ভ্যালু আসতে পারে, হয় ট্রু না হয় ফলস, এই দুইটার যে কোনো একটাই তো আসবে, তাই না? তো এভাবে হচ্ছে আমাদের এই বুলিয়ান ডেটাগুলো লেখা হয়। যদি আমি এখানে বলি যে ইজ ইউজার, অ্যাডমিন না লিখে লিখলাম ইজ ইউজার, তো এটা কি ইউজার নাকি ইউজার না, এভাবে। যদি আমরা এখানে ফলস লিখি তাহলে এটা ইউজার না, আর যদি আমরা এখানে ট্রু লিখি তাহলে এটা অবশ্যই ইউজার। ওকে, তো এভাবে আমরা কিন্তু এই বুলিয়ান টাইপের ডেটাগুলোকে এভাবে আমরা লিখি, এভাবে সব কিছু করি। আচ্ছা, তো এরপর বুলিয়ান টাইপের ডাটা যখন শেষ হয়ে যাচ্ছে, এরপর আমরা পাচ্ছি হচ্ছে অ্যারে অবজেক্ট। আচ্ছা, অ্যারেগুলো আমরা লিখি। তো এখানে হচ্ছে অ্যারেকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, যেমন
আমরা এভাবে ডিফাইন করতে পারি, যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারি। তো এই টাইপের ভেরিয়েবলগুলো অনেক ডাটা, মানে একের অধিক ডাটা এখানে স্টোর করতে পারে। তার মানে আমাদের যখন প্রয়োজন হবে একের অধিক ডাটা নিয়ে কাজ করার, তখন কিন্তু আমরা হয় অ্যারে না হয় অবজেক্ট এই টাইপের ভ্যারিয়েবল নেওয়ার চেষ্টা করব। ওকে, তো সেই জন্য আমি যেটা করছি, এখানে এসে আমি বলছি যে আমার এখানে অ্যারে লাগবে। তো আমরা হয় এখানে fruits ফ্রুটস বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, নিয়ে অ্যারেকে ডিক্লেয়ার করা বা ডিফাইন করার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের প্রয়োজন হয়। তো সেই জন্য একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লাস্টে সেমিকোলন দিয়ে আমরা এটাকে শেষ করছি। এর ভেতরে এখন আমরা মাল্টিপল ভ্যালু ইউজ করতে পারবো। তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমরা লিখলাম হচ্ছে ম্যাঙ্গো, বাইরে এসে একটা কমা দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে লিখতে পারি ব্যানানা, এভাবে আমরা লিখতে পারি। আর এরা যে শুধুমাত্র স্ট্রিং নিবে তা কিন্তু নয়। এই যে প্রথমে আমরা একটা ম্যাঙ্গো লিখেছি, এটা একটা স্ট্রিং, তারপর এই যে ব্যানানা, এটা একটা স্ট্রিং, বাট এখানে এসে একটা নাম্বার আমরা দিয়ে দিতে পারি। তাহলে কি হলো, এই ভ্যারিয়েবলটা মাল্টিপল ডাটা অ্যাকসেপ্ট করে, মাল্টিপল ডাটা স্টোর করে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি একো দিয়ে, তাহলে কি আসতে পারে আমরা একটু দেখব। তো আমরা এখানে এসে আমরা ফ্রুটসটাকে এখানে কি করলাম, প্রিন্ট করার চেষ্টা করব। তো এখানে এসে রান করি, রান করলে দেখতে পাচ্ছি যে এই যে এভাবে আসছে। তো অ্যারে টু স্ট্রিং কনভার্সন এভাবে আসছে। তো এখানে দেখা যাচ্ছে লাইন 11, তারপর লেখা যাচ্ছে অ্যারে, এভাবে লেখা যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা যেটা করতে পারি, যে আমরা এখানে হচ্ছে এই প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা এখানে যদি নিতে চাই, দেখি কি হয়। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 0, দিয়ে তারপর হচ্ছে এখানে আসলাম, আসার পর এখানে এসে লিখতে পাচ্ছি ম্যাঙ্গো আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে আমরা যে ফ্রুটস নিয়েছি, এই ফ্রুটসের ভেতরে অনেকগুলো ভ্যালু আছে। তার ভেতরে এই প্রথম যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা তার ইন্ডেক্সের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসছি। ইন্ডেক্স বলতে কি বোঝায়, এই প্রথম যেটা, এটার ইন্ডেক্স হচ্ছে 0, পরেরটার ইন্ডেক্স হচ্ছে 1, তারপরেরটার ইন্ডেক্স হচ্ছে 2, এভাবে। তো আমরা যদি এখানে অন দেই তাহলে আমাদের এই অংশটা আসবে। তো আমরা এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে রিলোড দিলে দেখতে পাচ্ছি যে ওই অংশটা আসছে। তো এভাবে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। তো বিস্তারিত আমরা পরবর্তীতে যখন স্পেসিফিক ভাবে দেখব, তখন আমরা এই জিনিসটাকে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন যেহেতু আমরা জাস্ট ডেটা টাইপগুলো নিয়ে একটু আলোচনা করছি, সেই জন্য আমরা এখানে অল্প অল্প করে একটু বলছি। আচ্ছা, এরপর আমরা যেটা করতে পারি অবজেক্ট। তো অবজেক্ট বলতে আমরা সাধারণত ইউজ করি, অবজেক্ট বিভিন্নভাবে লেখা যায়। তো সচরাচর যেটা করা হয় সেটা হচ্ছে, ধরুন আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে ইউজার বলে একটা ক্লাস আছে। ক্লাসটা আমরা হচ্ছে একটু পরে বুঝবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভেতরে যখন যাব তখন আমরা বুঝবো যে এই ইউজার বলে একটা ক্লাস আছে। সেই ইউজার ক্লাসের ভেতর থেকে আমরা নতুন একটা ইউজার তৈরি করব। এই নতুন একটা ইউজার তৈরি করার জন্য এই ক্লাসের আগে একটা নিউ কিওয়ার্ড ইউজ করা হয়। আর নিউ কিওয়ার্ড ইউজ করলেই এটা হচ্ছে একটা অবজেক্ট তৈরি হয়ে যায়। এটা একটা নতুন অবজেক্ট তৈরি হয়ে গেল। আপনি চাইলে এটাকে নতুন আর একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে পারেন। সেটা কেমন, দেখা যাচ্ছে এখানে নতুন একটা ভ্যারিয়েবল নিলেন, নাম দিলেন user1, দিয়ে এভাবে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে এটাকে আরো অনেক ইউজার তৈরি করতে পারেন, সে এখানে নাম দিলেন user2। ওকে, তাহলে কি হলো, এই যে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর ভেতর থেকে এখানে নতুন একটা ইউজার তৈরি হলো, এখানে আরো একটা ইউজার তৈরি হলো। তো এভাবে আমরা যেটা করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করতে পারি এভাবে। এই জায়গায় এভাবে লেখা যাচ্ছে কারণ হচ্ছে আমরা তো এই ক্লাসটা এর পূর্বে কোথাও ডিফাইন করিনি, যার কারণে এমন মনে হচ্ছে। ওকে, তো আমরা এভাবে হচ্ছে অবজেক্ট লিখতে পারি বা অবজেক্ট তৈরি করতে পারি। আচ্ছা, তো এরপর যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের আরো কিছু ডেটা টাইপ আছে, এই যে স্পেশাল টাইপের ডেটা আছে। তো এগুলো আমরা সাধারণত ভেরিয়েবল দিয়ে তার ভেতরে আমরা লিখে দিতে পারি। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, কি নিতে পারি, দেখা যাচ্ছে যে এভাবে লিখে দিতে পারি, জাস্ট একটা
var বলে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এটা আমরা এখানে বাদ দিই। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে var বলে কিওয়ার্ড আছে। তো আমরা এখানে হচ্ছে অন্য কিছু একটা নিই। কিভাবে? এভাবে বলি ভ্যারিয়েবল, এভাবে নিলাম। নেওয়ার পর এখানে যেটা করতে পারি, এখানে আমরা নাল বলে একটা ভ্যালু আমরা এখানে রেখে দিতে পারি। এটাকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যে কোনো ভাবে লেখা যায়। তো নাল নামে একটা ভেরিয়েবল নিলাম। এটা কখন ইউজ হয়, কি জন্য ইউজ হয়, আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। তো আমি যদি এখানে ছোট করে বলি যে এই নাল টাইপের ডেটাটা তখনই ইউজ হয় যখন আমরা এর একটা ডিফল্ট ভ্যালু সেট করে দেই। যেমন আমরা যদি এভাবে বলি কুপন কোডের ক্ষেত্রে আমরা এই নাল ইউজ করতে পারি। তো কেমন, যদি কুপন থাকে তাহলে হচ্ছে সেটা ইউজ হবে, যদি না থাকে তাহলে ডিফল্ট যেটা আছে সেটা ইউজ হবে, যদি ডিফল্টে নাল থাকে তাহলে কোনো কুপন নাই, এভাবে আর কি। তো আমরা যখন দেখবো, আমরা আস্তে আস্তে একটু কি বলে ওটাকে অ্যাডভান্সের দিকে যাব, তখন আমরা এগুলো দেখতে পাবো। ওকে, তো আমরা মোটামুটি অনেকগুলো দেখলাম। এরপর হচ্ছে রিসোর্স আছে। রিসোর্স হচ্ছে এমন যে আমাদের অনেক ফাইল থাকে, সেই ফাইলগুলোকে আমরা রিসোর্সের মাধ্যমে কি করি, ওইটাকে অ্যাক্সেস করি। আমরা যদি এখানে একটা ভেরিয়েবল নিই ফাইল, আমাদের কাছে কিন্তু পূর্বে থেকে কোনো ফাইল ক্রিয়েট করা নাই, জাস্ট আমরা কিভাবে লিখতে হবে সেটা দেখছি। তো এখানে আমরা লিখলাম ফাইলকে আমরা ওপেন করব। কি করব? ফাইলকে আমরা ওপেন করব। তো ফাইল ওপেন কিওয়ার্ড লিখলাম। লেখার পর এর ভেতরে আমাদের কি কি দিয়ে দিতে হবে, ফাইলের নাম দিয়ে দিতে হবে। তো আর এটা যে একটা রিসোর্স সেটাও বলে দিতে হবে। তো আমরা এখানে ফাইলের নাম যেটা সেটা বলে দিতে পারি, যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে টেস্ট ডট পিএইচপি, এভাবে বলে দিতে পারি যে এই ফাইল থেকে তুমি এই ফাইলটাকে ওপেন করতে হবে, যেহেতু এই যে বলছি ফাইল ওপেন। অথবা দেখা যাচ্ছে এখানে টিএক্সটি টাইপের যে টেক্সট টাইপের যে ফাইল আছে সেটাও আমরা এখান থেকে ওপেন করতে পারি, তারপর কমা দিতে হবে, তারপর একটা আর লিখে দিবেন এভাবে। ওকে, তারপর বাইরে এসে কোলন দিবেন এরকম। তো আমাদের যেহেতু এই ফাইলটা এখানে ক্রিয়েট করা নেই, এই ইউজারটা এখানে ক্রিয়েট করা নেই, তো আমরা পারফেক্টলি এটা হচ্ছে ওইভাবে রান করছি না, আমরা কিভাবে লিখতে হয় সেটা আর কি এখানে দেখলাম। আচ্ছা, এরপর কি বলা যেতে পারে? এরপর হচ্ছে আমরা যেটা করতে পারি যে এই ভ্যারিয়েবলগুলোকে আমরা হচ্ছে একটু চেক করে করে দেখতে পারি যে এটা টাইপ কি, সেটাও চেক করতে পারি। তো সেটা কিভাবে? দেখা যাচ্ছে যে আমরা এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে যেমন var dump, এগুলো এখানে ইউজ করতে পারি। তো আমরা যেহেতু কমান্ড লাইন যেটাকে বলি সেখানে করিনি, ব্রাউজারে করছি, সো আমরা এভাবে রাখবো। পরবর্তীতে আমরা যখন আবার কমান্ড লাইন টার্মিনালে কাজ করব তখন আমরা আবার এই জিনিসগুলো সুন্দর করে দেখব যে কিভাবে এটাকে চেক করা যায়। ওকে, যেমন আমি যদি বলি যে এটা কি ইজ ইন্ট, মানে এটা কি ইন্টিজার, তাহলে আমরা চেক করতে পারবো কিভাবে। দেখা যাচ্ছে যে ইজ ইন্ট বলে একটা কিওয়ার্ড আছে, যেমন এখানে আমি একটু লিখে দিই ইজ আন্ডারস্কোর আইএনটি, এই বলে একটা ফাংশন আছে। তো আমরা যদি যে কোনো একটা ভ্যারিয়েবলকে এর ভিতরে দিয়ে তারপর চেক করি, তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে ইন্টিজার নাকি হচ্ছে অন্য কিছু। তাহলে আমরা একটু দেখি, এটা ইউজ করার চেষ্টা করি যে কি ইউজ করা যায় কিনা। তো আমরা এখানে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমরা এখানে ইকো নিলাম। ইকো নিয়ে আমরা এখানে বলছি যে ইজ ইন্ট দিয়ে আমরা এভাবে নিলাম, নিয়ে এটাকে শেষ করছি। আচ্ছা, এই জায়গায় এভাবে আসছে, তার মানে এটা এভাবে। আচ্ছা, ইকো এভাবে রাখলাম, দিয়ে এর ভিতরে আমরা আমাদের যে প্রাইস ভেরিয়েবলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা হচ্ছে নিচে যাব, গিয়ে আমরা একটু এখানে ব্যানানার পরে খেয়াল করব। তো এই যে দেখতে পাচ্ছি ফ্যাটাল এরর আসছে। তো এইটা কেন আসে বা এটা কেন হয় সেটা আমাদের একটু বুঝতে হবে, কারণ ওই যে আমাদের ইউজার আছে, ইউজারটিকে হচ্ছে আমরা লেখা শিখেছি কিন্তু কমেন্ট করতে ভুলে গেছি, যার কারণে এটা এভাবে আসছে। এখানে এসে দেখতে পাচ্ছি যে ফাইল ওপেন, তো ফাইল ওপেনটাকেও আমরা এখানে কি করলাম, এভাবে দিয়ে দিলাম। যে জিনিসগুলো আমাদের কাছে এখানে নাই তাদেরকে হচ্ছে আমরা ওয়ার্নিং পাবো। তো এই যে ব্যানানা পাচ্ছি, তাহলে এই যে আমাদের এখানে ইজ ইন্ট বলে আমরা একটা জিনিসকে এখানে লিখছি, এটা আমরা দেখতে পাচ্ছি না কেন, সেটা যদি একটু দেখি। যে এখানে আমরা এভাবে লিখলাম, এটাকে আমরা একটুভাবে দেখি যদি পারি। এই তো এখানে আসলাম, আসার পর রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি যে এই যে ইজ ইন টেক্সট আকারে পুরো এখানে চলে আসলো। ঠিক আছে,
তো আমরা তো টেক্সট আকারে চাচ্ছি না, আমরা কি চাচ্ছি, আমরা হচ্ছে এগুলোকে চেক করতে চাচ্ছি। তো সেই জন্য চেষ্টা করছিলাম। তো আমরা যখন টার্মিনালে কাজ করব তখন এই জিনিসগুলো আমরা সুন্দর করে দেখব। আমরা ব্রাউজারে কাজ করছি। তো পরবর্তীতে আমরা যখন পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা যেটা করব, আমরা টার্মিনালে অবশ্যই আমাদের প্র্যাকটিসগুলো করব। টার্মিনালে প্র্যাকটিস করা ভালো, তাহলে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো। যেমন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা যেটা করি যে কনসোল লগে প্রিন্ট করে আমরা অনেক কিছু দেখতে পাই, বাট ব্রাউজারে প্রিন্ট করে কিন্তু আমরা অত বেশি কিছু দেখতে পাই না। তো পিএইচপির ক্ষেত্রেও শেখার ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখব, অনেক কিছু জানবো, এই আর কি। ওকে, তো আমরা মোটামুটি আমাদের এই ডেটা টাইপ পর্যন্ত আমরা আসছি। তো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের এর পরবর্তী টপিকস হচ্ছে অপারেটরে আমরা একটু যেতে পারি, গিয়ে আমরা জাস্ট কিছু একটা আলোচনা করতে পারি। তো অপারেটর অনেক টাইপের হয়। তো প্রথমত দেখা যাচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখতে পারি। তো এই যে আমরা একটু বলি যে আমরা এর উপরে যতগুলো ইকুয়াল সাইন ইউজ করছি, এই একটা, তারপর হচ্ছে এখানে এই সবগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ কি, আমরা এই ভ্যারিয়েবলের ভেতরে এই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি, ভেতরে রেখে দিয়েছি। অ্যাসাইন করা মানে কি, ভেতরে রেখে দেওয়া। এই ভ্যারিয়েবলের ভেতরে এই ভ্যালুটা রেখে দিয়েছি, আবার এই ভ্যারিয়েবলের ভেতরে এই ভ্যালুটা রেখে দিয়েছি। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। তো এই অ্যাসাইন করার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয়, অ্যাসাইন করার জন্য যে জিনিসটা ব্যবহৃত হয় ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো আমরা এটা দেখলাম। তো সেই জন্য আমরা এখানে এসে বলে দিতে পারি যে অপারেটর, তো এখানে আমরা লিখে দিতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর, এভাবে আমরা লিখতে পারি। লিখে এই জায়গায় এসে আমরা বলতে পারি যে $a এর ভেতরে আমরা যে কোনো একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে গেল। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমরা প্রথমে দেখলাম। এরপরে আরও কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, সেগুলো আমরা অ্যারিথমেটিক অপারেটরের পরে দেখব। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, এই অ্যাসাইনমেন্ট অপারেটরের উপরে গিয়ে আমি হচ্ছে এখানে আপনাদেরকে অ্যারিথমেটিক অপারেটরগুলো দেখাবো। তো সেই জন্য এখানে লিখছি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, এভাবে লিখলাম। এই অ্যারিথমেটিক অপারেটরকে বলা হয় বীজগাণিতিক অপারেটর, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর হচ্ছে মডুলাস, তারপর হচ্ছে পাওয়ার, এই জিনিসগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। তো আমি যেটা করছি যে প্রথমে তো আমি হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল নিলাম a। তো এই ভ্যারিয়েবলের ভেতরে দেখা যাচ্ছে যে আমরা একটা ভ্যালু এখানে রেখেছি, তাই না? তো এটা আমরা এভাবে এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, a এর ভেতরে আমরা একটা ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে আমরা 15 নিলাম। তারপর আরও একটা ভ্যারিয়েবল নিচ্ছি b এর ভেতরে আমরা একটা ভ্যালু রাখতে পারি, যে কোনো ভ্যালু, এটা কোনো ব্যাপার না। তারপর আমরা কি করতে চাই, যে অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে চাই এদের উপরে বা এদের ভেতরে। তাহলে আমি এই a আর যে পরবর্তী যে ভ্যারিয়েবলটা আছে b, এদেরকে যোগ করতে চাই। তো এদেরকে যোগ করলে কত হবে, এই ভ্যালু আর এই ভ্যালু যোগ হবে, যে হয়ে যা হয় সেটা হবে। তো সেইটা আমরা কি করতে পারি, এটাকে এখান থেকে ইকো করে দেখতে পারি। ঠিক আছে, ইকো করলে এটা হচ্ছে রান হবে। আর একটা কাজ করতে পারি, এটাকে নতুন কোনো ভ্যারিয়েবলের ভেতরে রেখে দিয়ে সেই ভ্যারিয়েবলকে আমরা আবার ইকো করতে পারি। তাহলে নতুন একটা ভ্যারিয়েবল আমরা কি নিতে পারি, দেখা যাচ্ছে যে এখানে আমরা যোগ করেছি, তাহলে অ্যাডিশন বলে একটা টার্ম আছে, যেটাকে আমরা অ্যাডিশন বলি যোগ করার ক্ষেত্রে। তো সেটা আমরা এখানে নিয়ে নিতে পারি। তো আমরা এখানে একবারে প্রিন্ট করাবো, আমরা একবারে সব ভেরিয়েবলগুলো বা সব অপারেটরগুলো দেখে ফেলি, তাহলে আমাদের সময় কম লাগবে। তো আমি এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর মডুলাস, তারপর হচ্ছে পাওয়ার, এই জিনিসগুলো করতে চাচ্ছি। তো আমি এখানে হচ্ছে মাইনাস করলাম, করার পর বিয়োগকে আমরা এভাবে বলতে পারি সাবট্রাকশন। তো এই সাবট্রাকশন যেটা, সেটা আমরা এভাবে লিখে দিতে পারি। তার মানে এটাকে বলা হয় হচ্ছে বিয়োগ ইংরেজিতে। এখানে আমরা বলতে পারি হচ্ছে মাল্টিপ্লিকেশন,
এভাবে বলে দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমাদের অপারেটরটা মাল্টিপ্লিকেশনের অপারেটর ইউজ করতে হবে। তো আমরা গুণ, যেটাকে আমরা বলি হচ্ছে গুণ, সেটা স্টার সাইন দিয়ে ইউজ করতে হয়। তার মানে গুণ এটার অপারেটর হচ্ছে স্টার। তারপর আমরা চাই হচ্ছে ভাগ করতে, ভাগটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারি। এখানে আমরা লিখতে পারি হচ্ছে ডিভিশন, SION, এভাবে আমরা ডিভিশন লিখতে পারি। এই জায়গায় এসে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ভাগশেষ দেখার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মডুলাস। মডুলাস অপারেটরকে আমরা পার্সেন্টেজ ইউজ করে তারপরে হচ্ছে কাজ করতে পারি। তো এখানে আমরা নাম দিয়ে দিতে পারি হচ্ছে মডুলাস, এভাবে। এরপর এই লাস্টে এসে এখানে আমরা পাওয়ার বলে একটা ব্যাপার আছে। যেমন আমরা যদি এভাবে বলি যে 2 to the power 3 is equal 8, এই কাজটা আমরা এখানে করতে পারি। তো সেইটা এই যে পাওয়ারে নিয়ে যাওয়ার জন্য যে অপারেটর ইউজ হয় সেটাকে আমরা ডাবল স্টার এর মাধ্যমে করে থাকি। তো আর এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো আমরা এটা এখানে বলে দিতে পারি এক্সপোনেনশিয়াল বা এক্সপোনেনসিয়েশন, এভাবে যেটাই আমরা বলি, সিএশন, TION, যে কোনো একটা বলা যেতে পারে। তো আমরা এখানে লিখলাম যে এক্সপোনেনসিয়েশন, এভাবে লিখলাম। এখন এই সবগুলোকে আমরা হচ্ছে প্রিন্ট করব। কি করব? প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা একো লিখতে পারি, ECHO, একো। একো লেখার পর প্রথম যে আমাদের ভেরিয়েবলটা আছে অ্যাডিশন, এটাকে আমরা এখান থেকে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে এখানে লিখলাম। লেখার পর এভাবে যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি এখানে আসি তাহলে আমরা ওটা দেখতে পারবো যে এই যে 19 চলে আসছে আমাদের এখানে। কিন্তু ওটা নিচে নিচে আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমরা এর পরবর্তী এই যে এখানে হচ্ছে আমরা আমাদের ওই নিউ লাইনটা দেই নাই, যার কারণে ওইটা আসে নাই। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা ডাবল কোটেশনের ভেতরে নিয়ে নিতে পারি। তো এই যে ডাবল কোটেশনের ভেতরে নিলাম, নেওয়ার পর এই জায়গায় আমরা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। আশা করি কাজ করা কথা, নো প্রবলেম। এই যে এখন দেখা যাচ্ছে ব্যানানার নিচে এটা চলে আসছে। তাহলে সকল ভ্যারিয়েবলগুলোকে আমরা ডাবল কোটেশনের ভেতরে নিয়ে নিব। তাহলে এখানে এইভাবে কাজ করলাম, কাজ করে আমরা হচ্ছে এটাকে কি করতে পারি, ডাবল কোটেশনের ভিতরে নিলাম। নেওয়ার পর তারপর আমরা এটাকে কি করব, এভাবে ব্রেক ট্যাগ দিব, দিলে এটা নিচে চলে যাবে। এখানে এটা এমন না, এমন, ওকে। তো এই কাজগুলো আমরা করলাম, করার পর রিলোড দিলে দেখতে পাচ্ছি যে আমাদের এটা ঠিকঠাক মতো কাজ করছে। ওকে, তাহলে এখন এইটাকে আমরা এখানে হচ্ছে কি করতে পারি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল। ওকে, তো এখন এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে কপি করে নিয়ে আসবো। এই সাবট্রাকশনকে আমরা এখান থেকে কপি করছি, এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনকে কপি করছি, এখানে দিয়ে দিলাম। এরপর ডিভিশনকে কপি করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এরপর মডুলাসকে কপি করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এক্সপোনেনশিয়েশনকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, সবগুলো দিলাম। আমরা লাইন ব্রেকও দিয়েছি, ক্লিক করে দেখতে পাচ্ছি সবগুলো নিচে নিচে চলে আসলো। এটা হচ্ছে আমাদের অ্যাডিশন, সাবট্রাকশন, 15 থেকে 4 চলে গেলে থাকে 11। তারপর এখানে আমরা মাল্টিপ্লিকেশন করছি, 15 × 4, তার মানে 4 15 60, সেটা আমরা পেলাম। এখানে আমরা ভাগফল পেয়েছি, কাকে কাকে ভাগ করছি, আমরা 4 দিয়ে 15কে ভাগ করছি। তো আমরা পেয়েছি হচ্ছে 3.75, এভাবে পেয়েছি। তারপর আমরা এই যে ভাগশেষটা কি জিনিস সেটা যদি একটু আপনাদেরকে বলি, এখানে আমরা হচ্ছে একটা পেইন্ট বলে একটা সফটওয়্যার আছে, সেটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা একটু জুম করছি, জুম করে একটু বললাম যে আমরা যেটা করতে পারি, 4কে মানে 4 দিয়ে আমরা 15কে ভাগ করতে পারি। ভাগ করলে কি হবে, এখানে দেখা যাচ্ছে যে কতবার যায়, 3 বার যায়। 3 বার গেলে এখানে আমরা কত পাচ্ছি, 3 × 4 = 12। 12 যাওয়ার পর এখানে থাকে কত, 3। তো এই যে আমাদের ভাগফল মানে হচ্ছে যে 3 থাকে,
এইটা হচ্ছে সাধারণত আমরা পাচ্ছি হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড স্ল্যাশ অপারেটর আছে সেই অপারেটরের মাধ্যমে, আর এখানে যে ভাগশেষটা সেটাকে আমরা পাচ্ছি হচ্ছে মডুলাস অপারেটরের মাধ্যমে, মডুলাস অপারেটরের মাধ্যমে। তো এটা একটু বুঝতে হবে যে মডুলাস অপারেটর আমাদেরকে কি দেয়। মডুলাস অপারেটর আমাদেরকে হচ্ছে ভাগশেষটা দেয়, আর ওইখানে আমাদের হচ্ছে এই ডিভাইডেড অপারেটর যেটা, সেটা হচ্ছে আমাদেরকে ভাগফল দেয়। তো ভাগফল কত, এই ভাগটা আমরা যখন শেষ করব এভাবে না রেখে, তো এখানে একটা পয়েন্ট দিচ্ছি আমরা, পয়েন্ট দিয়ে এখানে 0 দিব, 0 দিয়ে আমরা তখন দেখব যে এখানে আর কত আসে। তো সেইভাবে হচ্ছে আমরা এটাকে শেষ করব। তো আমরা অবশ্যই এখানে দেখেছি যে আমাদের 3.75 আসে এখানে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 3.75 এটা হচ্ছে আমাদের ভাগফল। এটা আমরা এই যে অপারেটর আছে এই অপারেটরের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি, বের করতে পারি, আর ভাগশেষ যেটা থাকবে সেটাকে আমরা পার্সেন্টেজের মাধ্যমে বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। আর অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমাদের আরও কিছু বাকি আছে, যেমন এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা তো এটাকে নিলাম এ তো আমাদের কাছে আগে ডিফাইন করা আছে, এই যে উপরে এ ডিফাইন করা আছে আমাদের, এই যে এখানে এ ডিফাইন করা আছে, ওই এ ইউজ করব আমরা এখানে। তো মনে করুন যে ওই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা হচ্ছে একটু কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট হিসেবে ইউজ করব। যেমন আমরা একটা ভেরিয়েবল এ, সেই এ এর সাথে অন্য কোনো একটা ভ্যালু যোগ করে আমরা আবার এই ভ্যারিয়েবলের ভেতরে রাখতে চাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করব, এই যে এভাবে আবার একটা এ ভেরিয়েবল, সেম ভেরিয়েবল নিয়ে আমরা এভাবে করতে চাচ্ছি। তাহলে উপরে আমাদের যে এ ভ্যারিয়েবল আছে তার সাথে কত আছে 15, সেই 15-এর সাথে এই 2 যোগ করা হলো, তাহলে কত হচ্ছে, এই অংশটুকু আমাদেরকে দিচ্ছে হচ্ছে 17। সেই 17কে আমরা আবার অ্যাসাইন করছি এ এর ভেতরে। তাহলে এই মুহূর্তে আমাদের এ এর ভ্যালুটা কত সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এই মুহূর্তে আমাদের এ ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 15 প্লাস 2 17, এই যে 17, এর ভ্যালু এই মুহূর্তে হচ্ছে 17 হয়ে গেল। তাহলে এটা কেন হলো, কারণ হচ্ছে যে এই উপরের এ এর ভ্যালুর সাথে এই 2 যোগ করে এখানে এর ভিতরে 17 হয়েছে। তো আমরা আলটিমেটলি কি এটা শিখতে যাচ্ছি না, এটা শিখতে যাচ্ছি না, আমরা অ্যাসাইনমেন্টের আরও কিছু অপারেটর আছে সেটা দেখব। তো সেই জন্য আমরা যেটা করতে পারি, এই সেম কাজটা আমরা এভাবে বলতে পারি যে এখানে যেহেতু এই প্লাস করা হচ্ছে, সেহেতু আমরা এই প্লাস সাইনটা এখান থেকে নিয়ে যাব হচ্ছে এই অপারেটর হিসেবে। তো সেটা একটু দেখুন যে এই হচ্ছে আমাদের এ, আর এখানে আগে প্লাস দিব, তারপর ইকুয়াল দিব, দিয়ে তারপর হচ্ছে আমরা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দিব, তাহলেই আমাদের এখানে হয়ে যাবে। আবার একটু বলি, এই লাইনটা যে কাজ করে এই লাইনটা সেম কাজ করে। তো এটা ছোট হয়ে গেল, এখানে এত বেশি লেখা লাগছে, এখানে এত বেশি লেখা লাগছে না, এই জন্য এই হেল্পটা আমাদেরকে করছে হচ্ছে এই অপারেটর। এটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, ভেরিয়েবলের সাথে আগে যে ভ্যালুটা এখানে দেওয়া আছে সেই ভ্যালুটা যোগ করে তারপর সেই যোগফল ভ্যালুটা আবার ওই সেম ভেরিয়েবলের ভেতরে অ্যাড করে। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা হচ্ছে এভাবে ব্যাখ্যা করতে পারি। তো এটাকে আমরা এখান থেকে কাট করছি, কাট করে এই জায়গায় এসে একটা ট্যাব দিয়ে আমরা এই ব্যাখ্যাটাকে এখানে লিখে দিতে পারি এভাবে। আচ্ছা, এইবার এই জিনিসগুলোকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করলাম, এভাবে ডুপ্লিকেট করলাম, করে এই জায়গায় মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে। এখানে আমরা স্টার দিয়ে দিচ্ছি, তার মানে এটা গুণ, এখানে আমরা স্টার দিয়ে দিলাম। এখানে আমরা হচ্ছে এভাবে ভাগ সাইন দিয়ে দিচ্ছি, আমি যেহেতু একটা ফন্ট ইউজ করছি ফিরাকোড, সেই ফন্টে হচ্ছে এই ভাগ এবং ইকুয়াল পাশাপাশি লিখলে এরকম অ্যাটাচ হয়ে যায়। তো আমি এখানে হচ্ছে আবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা ডিভিশন অপারেটরটা এখানে লিখছি। এখানে আমরা কি করলাম, মডুলাস লিখছি, মডুলাসকে অবশ্যই পার্সেন্টেজ দিতে হয়, এখানে আমরা সেই পার্সেন্টেজ ইউজ করছি। ওকে, তাহলে কি হলো, এই অপারেটরগুলো কি কাজ করছে, এই অপারেটরগুলো হচ্ছে এইভাবে কাজ করছে যে প্রথমে এই ভ্যারিয়েবলের সাথে এই জিনিসটা মাইনাস হয়ে এর ভেতরে আবার অ্যাসাইন হচ্ছে, এই ভ্যারিয়েবলের সাথে এই জিনিসটা
গুণ হয়ে আবার এই ভ্যারিয়েবলের ভেতরে অ্যাসাইন হচ্ছে, এইটার সাথে এটা ভাগ হয়ে আবার এই ভ্যারিয়েবলের ভেতরে যাচ্ছে, এটার সাথে এটা মডুলাস হয়ে যে ভাগশেষটা আসছে সেই ভাগশেষটা এর ভেতরে অ্যাসাইন হচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের আলোচনা। আমরা যদি চাই এই প্রত্যেকগুলো এখান থেকে প্রিন্ট করে করে দেখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই জিনিসটা আমাদের এই প্রত্যেকটার ভেতরে দিয়ে দিতে হবে, তাহলে আমরা প্রিন্ট করতে পারবো। কিভাবে, এই প্রত্যেক লাইনে আমাদের এটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, পরবর্তীটা তো আছেই। তো আমরা এই জিনিসগুলো এখানে এসে রান করলে দেখতে পাবো। এই যে নিচেই আমরা দেখতে পাচ্ছি সেম জিনিসগুলো কোথা থেকে শুরু হয়েছে, এই 17 থেকে শুরু হয়েছে, এই যে এগুলো। ওকে, তো যাই হোক, আমরা মোটামুটি সুন্দর করে আমাদের অ্যারিথমেটিক অপারেটরগুলো, অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো দেখলাম। আমরা পরবর্তী ক্লাসে আরও যে অপারেটর আছে সেগুলো দেখব। তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এখন প্রশ্ন পর্ব শুরু হচ্ছে।